হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ইউপিএসসি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। কোথায় আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আগে। জেনারেল স্টাডিজ ওয়ান পেপারের ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ জিএস 1 এর ইন্ডিয়ান সোসাইটি আমরা পড়ছি, যেখান থেকে কিনা গত 3 বছর ধরে 75 নম্বরের প্রশ্ন আসে, এটা আমরা জেনে গেছি আপাতত। এইখানেরই আমাদের যে ফার্স্ট টপিকটা ছিল স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, সেখানে আমরা স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে অলরেডি জয়েন্ট ফ্যামিলি শেষ করিয়েছি। প্যাট্রিয়ার্কি এবং প্যাট্রিয়ার্কির সাথে যে পয়েন্ট নাম্বার 2টা ছিল রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন, দুটো আমরা অ্যাটাচ করে শেষ করেছি আগের চ্যাপ্টারে। এইবার আমরা পড়বো ডাইভার্সিটিজ অফ ইন্ডিয়া। ডাইভার্সিটিজ অফ ইন্ডিয়ার মধ্যে যা যা পড়ছে, অর্থাৎ এর আন্ডারে যা যা পড়ছে লাইক রেস, এথনিসিটি, রিজিয়ন, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, কাস্ট অ্যাজ ডাইভার্সিটিজ অফ ইন্ডিয়া, তা আমরা পড়বো। এবং এরই সাথে ডাইভার্সিটি অফ ইন্ডিয়ার আন্ডারে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বন্ডস অফ ইউনিটি ইন ইন্ডিয়া, যা যা বেঁধে রাখছে ইন্ডিয়াকে, সেগুলো আজকে আমরা শেষ করবো। তাছাড়া যা যা আছে 4, 5, 6, 7 লাইক মাল্টিকালচারালিজম, কোএক্সিস্টেন্স, ট্রানজিশন, ট্র্যাডিশনালিজম, মডার্নিটি অ্যান্ড সেকুলারিজম, এই 4, 5, 6 ওভারল্যাপিং ওয়েতে হবে অন্যান্য টপিকের সাথে, এবং লাস্টে সেকুলারিজমটা আমরা আলাদা টপিক হিসাবে পড়াবো। তাহলে আজকেরটা শুরু করা যাক। আজকে আমরা পড়ছি তাহলে ডাইভার্সিটিজ অফ ইন্ডিয়া। First of all, we have to understand that what is the meaning of diversity. Diversity specifically means differences, collective difference. Now, what is the meaning of collective differences? Collective differences means যৌথ যে বৈসাদৃশ্য। যৌথ বৈসাদৃশ্য মানে তোমার আমার পার্থক্য, পার্থক্য। কিন্তু তুমি যে গ্রুপে বিলং করছো, আমি যে গ্রুপে বিলং করছি, অর্থাৎ সেইটা হলো যৌথ পার্থক্য। অর্থাৎ তোমার গ্রুপ আমার গ্রুপের থেকে নানানভাবে ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে আলাদা। তো এই যে যৌথ পার্থক্যটা, সাধারণত সেটাকেই আমরা ডাইভার্সিটি বলে থাকি। এবং ইন্ডিয়াতে এরকম অসংখ্য গ্রুপ আছে, তাদের মধ্যে অসংখ্য ডাইভার্সিটি আছে। নেক্সট পয়েন্টস, ডিফারেন্স হুইচ মার্ক অফ ওয়ান গ্রুপ অফ পিপল ফ্রম অ্যানাদার। যে এমন একটা পার্থক্য যে আমি যে একটা আলাদা গ্রুপ থেকে বিলং করছি, তুমি যে একটা আলাদা গ্রুপ থেকে বিলং করছো, সেটা স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে, these differences may be of any sort: biological, religious, linguistic. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন? অর্থাৎ তুমি আমার থেকে বায়োলজিক্যাল, অর্থাৎ আমাদের শারীরিকগত দিক থেকে আলাদা হতে পারো। তোমার যে ধর্ম, সেই ধর্মগত দিক থেকে আলাদা হতে পারো। লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাগত দিক থেকে আলাদা হতে পারো। তার মানে ভারতবর্ষের যত ডাইভার্সিটি, তা এই তিনটের মধ্যেই পড়ে যাচ্ছে। ওকে, India is known for its socio-cultural diversity. Now, this term is very much important. What is the meaning of socio-cultural? All the aspects of diversities belong from socio or cultural aspect. ভারতবর্ষে যত পার্থক্য আছে, ডাইভার্সিটিস আছে, ডিফারেন্সেস আছে, আইদার সেগুলো সামাজিক অথবা সেগুলো সাংস্কৃতিক। তার মানে কি দৈহিক পার্থক্য কি নেই? ইয়েস, অবশ্যই আছে। আমরা দৈহিক পার্থক্য, শারীরিকগত পার্থক্যগুলো আছে, বাট সেইগুলো আমাদের ততটা ডাইভার্সিফিকেশনের কারণ বা আমাদের মধ্যে সমস্যার কারণ বা প্রবলেমেটিক হয়ে ওঠে না সোসাইটির জন্য, যতটা হয়ে ওঠে সোশিও কালচারাল ডাইভার্সিটি গুলো। যত এগোবো তত বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একবার আমরা দেখে নিই যে এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল। ঠিক আছে, প্রশ্নে যদি দেখি, প্রতিটি বছরই প্রশ্ন এসেছে। এবং প্রশ্নের ধরনগুলো যদি দেখো, দ্য স্পিরিট অফ টলারেন্স এন্ড লাভ ইজ নট অনলি অ্যান ইন্টারেস্টিং ফিচার অফ ইন্ডিয়ান সোসাইটি ফ্রম ভেরি আর্লি টাইমস, বাট ইট ইজ অলসো প্লেইং অ্যান ইম্পর্টেন্ট পার্ট এট দ্য প্রেজেন্ট। অর্থাৎ ভারতবর্ষে যে স্পিরিট অফ টলারেন্সটা ছিল, সেটা নতুন না, অনেক বছর পুরনো। এবং সেটা এখনো বর্তমান ভারতবর্ষেও খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা স্থান জুড়ে রয়েছে। এই বিষয়ে আলোচনা করো। এলাবোরেট অর্থাৎ তোমাকে বিষয়টা ভাঙতে বলছে। Describe any 4 cultural elements of diversity in India and rate their relative significance. ভারতবর্ষের 4টে কালচারাল এলিমেন্টস অর্থাৎ সাংস্কৃতিক এলিমেন্টের কথা বলছে, যেটা কিনা ডাইভার্সিটি তৈরি করে, এবং সেগুলোর গুরুত্ব, যে সেগুলো ডাইভার্সিটি প্লাস কিভাবে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলছে। ডাইভার্সিটি বা জাতীয় ঐক্য। থার্ড পয়েন্ট, ডু ইউ হ্যাভ কালচারাল পকেটস অফ স্মল ইন্ডিয়া অল ওভার দ্য নেশন? ভারতবর্ষের মধ্যে কি ছোট ছোট পকেট রয়েছে? কিসের পকেট? সাংস্কৃতিক। সাংস্কৃতিক পকেট কি ভারতবর্ষ জুড়ে ছড়ানো রয়েছে? কোথায়, কিভাবে? What makes the Indian society unique in sustaining its culture? क्या बात है जो भारतीय समाज को अपनी संस्कृति को जीवित रखने की अद्वितीय बना देती है? যে কোন কোন জিনিস আছে যেগুলো কিনা ভারতবর্ষের সংস্কৃতিটাকে বজায় রাখতে সাহায্য করে? অর্থাৎ ইউনিটি আর ডাইভার্সিটি যখন আমাদের হয়ে যাবে, তখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাব। ডাইভার্সিটি আমরা বুঝেছিলাম কিছুটা, যে জিনিসটা কি। এইবার আমরা আসছি যে ডাইভার্সিটিজ অফ ইন্ডিয়া, যে কোন কোন অ্যাঙ্গেল থেকে ডাইভার্সিটি আছে। ফার্স্টেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে রেস। রেস কোন রেস? রেস 1, 2 না 3? সেই রেস না, যে সিনেমার রেস না। এই রেস হচ্ছে
যে রেশিয়াল অর্থাৎ আমরা আমাদের শারীরগত দিক থেকে বা অর্থাৎ আমাদের গঠনগত দিক থেকে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে একে অপরের থেকে যে পার্থক্য এটা সেই রেসের কথা বলা হয়েছে, যেটা কিনা সাধারণত আমরা অ্যানথ্রোপোলজিতে আরো ডিটেইলসে পড়ে থাকি। বলছে যে সেই অনুযায়ী আমাদের 6টা ভাগ আছে। আমরা অস্বীকার করতে পারবো না যে নেগ্রিটো থেকে বিলং করছে, সে অস্বীকার করতে পারবে না যে আমি নেগ্রিটো থেকে বিলং করি। যে কারণ এই পার্থক্যগুলো খুবই স্বাভাবিক। কারণ আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, আমাদের জিনগত তত্ত্ব, সেই কারণে নানা রকম এই রেশিয়াল ডিফারেন্সেস, রেশিয়াল ডাইভার্সিটিস চলে আসে। তাহলে এই ডাইভার্সিটিটা বুঝতে পারছো বায়োলজিক্যাল, বাট আমরা কি করেছি ভারতবর্ষের ডাইভার্সিটি সোশিও কালচারাল বেশিরভাগ। তো তার মানে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটিটা ভারতবর্ষের ক্ষেত্রে ততটা সমস্যার সৃষ্টি করে না। নেক্সট ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো 22টা ল্যাঙ্গুয়েজ সাজিয়ে দিয়েছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যেখানে আমি 22টা ল্যাঙ্গুয়েজ কেন রেখেছি, কি কারণে রেখেছি। কারণ ভাষা তো অনেক, ভাষার সংখ্যা তো অনেক, প্রায় যদি আমরা হিসাব করতে যাই মানে লোকাল এবং হচ্ছে বড় ভাষা সব মিলিয়ে 3-3.5 হাজার হয়ে যেতেই পারে। তো সেক্ষেত্রে আমি এখানে 22টা কেন রেখেছি, এটা হচ্ছে আমাদের ডাইভার্সিটি, যে ভাষাগত ডাইভার্সিটি আছে, ভাষাগত আমাদের পার্থক্য আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। এক একজন এক একটা ভাষা গোষ্ঠীর অন্তর্গত আমরা। ওকে, কাস্ট, কাস্টের আবার হচ্ছে দুটো দিক থাকে। এই কাস্টের যে দুটো দিক আপাতত আমি এখানে লিখে রেখেছি যে বর্ণা এন্ড জাতি। জাতি নাকি 3000 আর বর্ণা 4টি। কেন বর্ণা 4টে, বর্ণা বলতে কি বোঝানো হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোথা দিয়ে এলো, এবং জাতি 3000 মানে কি, অ্যাপ্রক্স 3000, এটা আমরা যখন কাস্ট করব তখন আলোচনা করব আরো বিশদে। কিন্তু আপাতত আমরা বুঝি যে আমাদের তাহলে কাস্ট কেন্দ্রিক কিছু ডাইভার্সিটিস দেখা যায়। রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জেন্স অ্যান্ড আদার্স, এখানেও আমি নানা রকম সংখ্যা দিয়ে রেখে দিয়েছি, অর্থাৎ এটা আমাদের পার্সেন্টেজ, এটা 2011 সেন্সাস অনুযায়ী। ওকে, যে আমি 2011 সেন্সাস অনুযায়ী এখানে সংখ্যা দিয়ে দিয়ে রেখে দিয়েছি যে এই পার্থক্যগুলো জেনুইন, যে এই ডাইভার্সিটি গুলো আছে। দেখো ল্যাঙ্গুয়েজ, কালচার, কাস্ট, সোশিও কালচার, রিলিজিয়ান, এগেইন কালচার, এথনিসিটি, এথনিসিটি মানে কালচার কেন্দ্রিক বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর বা নির্দিষ্ট গ্রুপের মানুষ তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগত দিক থেকে তাদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলোকে বোঝাচ্ছে এথনিক ডিফারেন্সেস আর এথনিক ডাইভার্সিটি। অর্থাৎ নর্থ ইস্টে সবচেয়ে বেশি দেখা যায়, সেখানে আলাদা আলাদা এথনিক গ্রুপ, তারা তাদের সংস্কৃতিগুলো সেইভাবে বজায় রাখার চেষ্টা করে। প্রায় 2000 এথনিক গ্রুপ আছে ভারতবর্ষে, এবং তার সাথে রিজিয়ন, রিজিয়ন মানে কে কোথায় থাকছে। তাহলে একটা দেখো জিওগ্রাফিক্যাল লাস্টেরটা, অর্থাৎ রিজিয়নটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, তাছাড়া সব কিন্তু দেখতে পাচ্ছ আইদার সোশ্যাল নট অর কালচারাল, যে ল্যাঙ্গুয়েজ বলো, কাস্ট বলো, রিলিজিয়ন বলো, এথনিসিটি বলো, সোশিও কালচারাল, এবং এগুলোর জন্যই কিন্তু ভারতবর্ষে যত ডাইভার্সিফিকেশনের সমস্যা। রেস আর রিজিয়ন তত সমস্যার সৃষ্টি করে না যতটা ল্যাঙ্গুয়েজ, কাস্ট, রিলিজিয়ন আর এথনিসিটি সৃষ্টি করে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের ডাইভার্সিটি, তার কারণ এবং তার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে। প্রশ্ন কি কি এসেছিল, সেই প্রশ্নগুলো ভুললে চলবে না। এবার আমার প্রশ্ন এসেছে ডাইভার্সিফিকেশনের কারণ প্লাস আমাদের কালচারাল ইউনিটি রক্ষা করছে, এরকম কি কি পয়েন্ট আছে, এখান থেকে দেখে রাখো। কারণ আমরা যখন ইউনিটিতে ঢুকবো তখন তোমার রিলেট করতে সুবিধা হবে যে ইয়েস, দে আর প্রেজেন্ট ইন ডাইভার্সিটি অ্যান্ড অলসো ইন ইউনিটি পার্ট অলসো। ইউনিটি ইন ডাইভার্সিটি, এইবার আমরা একটু ইউনিটি জিনিসটা কি বোঝার চেষ্টা করি। ইউনিটি মিনস ইন্টিগ্রেশন। ওকে, উই নো দ্যাট ইট ইজ সোশিও সাইকোলজিক্যাল কন্ডিশন। ওখানে আমরা কি পড়েছিলাম ডাইভার্সিটিতে, আমরা ডাইভার্সিটিতে পড়েছিলাম যে ওটা হচ্ছে সোশিও কালচারাল কন্ডিশন, এখানে পড়ছি সোশিও সাইকোলজিক্যাল। কারণ এই যে সেন্স অফ ইউনিটিটা না সামাজিক এবং মনস্তাত্ত্বিকগত ভাবে আসে। কিভাবে আসে? সামাজিক এবং মনস্তাত্ত্বিকগত দিক থেকে। ইট কনোটস আ সেন্স অফ ওয়াননেস, একতা, আ সেন্স অফ উইনেস, আমরা বোধ, এইখান থেকে ইউনিটি কনসেপ্ট আসে। It stands for the bonds which hold the members of the society together. সংহতি থেকে আসে, যারা মেম্বারদেরকে একসাথে ধরে রাখে। Durkheim calls this type of unity a mechanical solidarity, tribal societies and traditional societies. অর্থাৎ যেই সমস্ত সমাজ সেরকম উন্নত ছিল না, যেখানে কিনা একত্রতা থাকতো, যৌথতা থাকতো, সংহতিপূর্ণভাবে আমরা একে অপরের সাথে জয়েন্টনেস নিয়ে বজায় থাকতাম, ডুরখেইম সেই সমাজটার নাম দিয়েছিলেন মেকানিক্যাল। কেন মেকানিক্যাল, কেন অর্গানিক? যাদের সোশিওলজি আছে তারা সাধারণত সেই একটু, সোশিওলজি যাদের অপশনাল সাবজেক্ট হিসাবে নেই তাদের আমার মনে হয় না যে এতটা ডিটেলসে যাওয়ার দরকার আছে, শুধু ওইটুকু ইনফরমেশনই আমাদের জন্য যথেষ্ট যে মেকানিক্যাল সলিডারিটি বলেছিল কোন সময়টার জন্য।
আগেরটা ছিল তাহলে মেকানিক্যাল আর এখন একটা অর্গানিক। ওকে, ইউনিটি মে অ্যাজ ওয়েল বি বেসড অন ডিফারেন্সেস। এইবার আসছে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টে, যে ইউনিটি মানে আমরা আগেরটাই বললাম যে ইউনিটি মানে ঐক্য। ইউনিটি মানে কিন্তু কোথাও না পার্থক্য নয়, এটা বলিনি। ইউনিটি মে অ্যাজ ওয়েল বি বেসড অন ডিফারেন্সেস, যে পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য থাকা সম্ভব। হতে পারে তুমি অন্য ধর্মে বিশ্বাসী, আমি অন্য ধর্মে বিশ্বাসী, আমাদের মধ্যে ঐক্য থাকা সম্ভব। হতে পারে তুমি অন্য ফুটবল দলের সমর্থক, আমি অন্য ফুটবল দলের সমর্থক, আমাদের মধ্যে ঐক্য সম্ভব। তো ইউনিটি মানে যদি এটাই হয় যে তোমার মধ্যে ডেসপাইট অফ এনি ডিফারেন্সেস আমরা ইউনাইট ওয়েতে থাকতে পারবো, আমাদের মধ্যে সংহতি থাকতে পারবে, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে সমস্যাটা কি? ডাইভার্সিটিটা তো তাহলে কোনো সমস্যা না। ডাইভার্সিটি মানে পার্থক্য, ডাইভার্সিটি মানে যে কালেকটিভ ডিফারেন্সেস হোক না, কালেকটিভ ডিফারেন্সেস হোক না, সেটার মানে তো এটা না যে কালেকটিভ ডিফারেন্সেস থাকলে ঐক্য আসতে পারবে না। হতে পারে তুমি একটা খাবার খেতে পছন্দ করো, আমি একটা খাবার খেতে পছন্দ করি, কিন্তু সেটা তো আমাদের মধ্যে ঝামেলা তাদের সৃষ্টি করতে পারবে না। ইট ইজ সাচ ইউনিটি হুইচ ইজ ডিসক্রাইবড বাই ডুরখেম অ্যাজ অর্গানিক সলিডারিটি মডার্ন সোসাইটিস। ডুরখেম এখানে যে আমাদের সলিডারিটিটাকে অর্গানিক বলেছিল, কেন? একে অপরের উপর আমরা ডিপেন্ডেন্ট। অর্গান অর্গান কিভাবে সাজানো থাকে, আমাদের যে ইন্টারনাল অর্গান গুলো থাকে, দে আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। অর্থাৎ একদিন যদি হার্ট কাজ করা বন্ধ করে দেয় বা একদিন যদি ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়, পুরো শরীর ভেঙে পড়বে। অর্থাৎ ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এইভাবে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, যে একটা কাজ করা বন্ধ করলে আরেকটা কাজ করা বন্ধ করে দেবে। দ্যাটস আওয়ার সোসাইটি। এই মডার্ন সোসাইটি এইভাবেই তৈরি, যে প্রত্যেকটা উপর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ অর্গানিক সলিডারিটি। তো এইখানে ঐক্যটা খুব যথেষ্ট, যে সবাই সিনক্রোনাইজ ওয়েতে আমাদের ইন্টারনাল বডি পার্টস গুলো যেভাবে কাজ করে, ঠিক সেরকম সোসাইটির প্রত্যেকটা পার্ট একে অপরের সাথে সিনক্রোনাইজ ওয়েতে ইউনিটি রেখে কাজ করবে। সবাই নিজের নিজের মতো করতে থাকলে, মারামারি করতে থাকলে সোসাইটি ভেঙে পড়বে। ওকে, ইউনিটি ডাজ নট হ্যাভ টু বি বেসড অন ইউনিফর্মিটি, অর্থাৎ মিল থাকবে তবে ইউনিটি, মিল না থাকলে ইউনিটি আসবে না, ভুল কথা। তার মানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমরা পেলাম। সো আমরা আজকে যেটা জানতে পারলাম যে ইউনিটি ইমপ্লাইজ ইন্টিগ্রেশন। ওকে, যে ইউনিটির সাথে ডিফারেন্সেস এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। ইন্টিগ্রেশন ডাজ নট মিন অ্যাবসেন্স অফ ডিফারেন্সেস। ডিফারেন্স আছে মানে ঐক্য হবে না, এর কোনো মানে নেই, তাহলে তো বিয়ে হতো না। সবাই নিজের মতো কাউকে খুঁজতো, ছেলেরা নিজের মতো একজন দেখতে কাউকে খুঁজতো, মেয়েরা নিজের মতো দেখতে, নিজের মতো ক্যারেক্টারিস্টিক্স, নিজের মতো ভাবে এরকম কাউকে খুঁজতো। আমরা তো তা করি না। তো তার মানে ইন্টিগ্রেশন ওই মানে মিল ছাড়া, ইউনিফর্মিটি ছাড়া ইন্টিগ্রেশন আসবে না, ইউনিটি আসবে না, সেটা ভুল কথা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন ইম্পর্টেন্ট পয়েন্ট? তার কারণ আমরা যে ডেইলি লাইফে যে সমস্ত সমস্যাগুলো ফেস করি, আমরা ভাবি যে ডাইভার্সিটি আছে তো প্রবলেম তো হবে, ডাইভার্সিটি আছে তো অনৈক্য তো আসবে, ডাইভার্সিটি আছে তো ইউনিটি না আসাটাই স্বাভাবিক। বাট না, ডাইভার্সিফিকেশনের সাথে ইন্টিগ্রেশনের, ইউনিটি, সলিডারিটির, কোহেশনের কোনো মিল নেই। ওকে, ইট স্ট্যান্ডস ফর দ্য টাইজ দ্যাট বাইন্ড দ্য ডাইভার্স গ্রুপস উইথ ওয়ান অ্যানাদার। তার মানে ইউনিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাইকে একসাথে বেঁধে রাখছে। ওকে, বন্ডস অফ ইউনিটি ইন ইন্ডিয়া। এইবার হচ্ছে আমরা আসল জায়গায় ঢুকেছি, যে কোন কোন জিনিসগুলো তাহলে ইন্ডিয়াকে বেঁধে রাখছে। দেয়ার আর বন্ডস অফ ইউনিটি আন্ডারলাইং অল ডাইভার্সিটি। ফার্স্ট লাইনটাই খুব ইম্পর্টেন্ট। আমাকে প্রশ্ন কি করেছিল কোনো এক বছরে, যে ডাইভার্সিটিরও কারণ প্লাস ইউনিটিরও কারণ কি কি আছে বলো। বলছে যে প্রত্যেকটা ডাইভার্সিটির আন্ডারেই ইউনিটি গুলো লুকিয়ে থাকে। These bonds of unity may be located in a certain underlying uniformity of life as well as in certain mechanisms of integration. খুঁজে পাওয়া যায় ঐক্যের ভেতরেই, কিন্তু সেই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় ডাইভার্সিটির ভেতরে ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনের ভেতরে ডাইভার্সিটি গুলো পাওয়া যায়, তখন আমরা লোকেট করতে পারি। সেন্সাস কমিশন ইন 1911 হার্বার্ট রিসলার একটা দারুণ কমেন্ট করেছিলেন। কি বলেছিলেন? Beneath the manifold diversity of physical and social type, languages, custom, and religion which strikes the observer in India, there can still be discerned a certain underlying uniformity of life from the Himalayas to Cape Comorin. তখন হিমালয়াস থেকে কেপ কমোরিন ছিল। যতই পার্থক্য থাকুক না কেন সোশ্যাল টাইপে, ল্যাঙ্গুয়েজে, কাস্টমে, রিলিজিয়নে, কিন্তু আমরা একটা ইউনিফর্মিটি, জীবনের ইউনিফর্মিটি খুঁজে পেয়েছিলাম অ্যাকর্ডিং টু দেম, হিমালয়াস থেকে কেপ কমোরিন অব্দি। অর্থাৎ সেই সময় হার্বার্ট রিসলে ওই কথাটা বলে গেছিলেন 1911, যখন থেকে আমাদের সেন্সাসটা দ্রুত গতি নিচ্ছে। কারণ 1911 সেন্সাস একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল। কি ঘটেছিল কমেন্ট সেকশনে জানি। 1900 সেন্সাস তো আমাদের শুরু হয়েছে আগে থেকেই, 1911তে শুরু তো হয়নি। তাহলে 1911 সেন্সাসে এমন কোন চেঞ্জ ঘটেছিল যার ফলে দারুণ সামাজিক সমস্যার সৃষ্টি হয়? কমেন্ট সেকশনে জানি যদি জেনে থাকো উত্তরটা। দিস আর জিওপলিটিক্যাল ইউনিটি। জিওপলিটিক্যাল ইউনিটি মানে কি? জিওগ্রাফিক্যাল প্লাস পলিটিক্যাল। আমরা তো একটা ডাইভার্সিটি যে রিজন সেখানে পড়লাম, যে রিজিয়ন বলে একটা পার্ট ছিল। রিজিয়ন মানে কি? যে ভারতবর্ষের এক এক জায়গায় এক এক রকম রিজিয়ন।
কোথাও পাহাড়, কোথাও সমতল ভূমি, কোথাও মালভূমি, ইটিসি। তাই যদি হয়ে থাকে, তাহলে বলো তো, সব জায়গার তো জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা হতে পারে, সব জায়গার কনস্টিটিউশন, সব জায়গার সিভিল রাইটস, সব জায়গার কনস্টিটিউশনাল ডিউটিস, সব জায়গার অ্যামেন্ডমেন্টস সেম। জিও পলিটিক্যাল ইউনিটি, যে ভৌগোলিক দিক থেকে আলাদা হতে পারো, বাট পলিটিক্যাল দিক থেকে তোমরা এক, তোমরা ভারতবর্ষের অধীনে। কেউ কেউ প্রশ্ন করতে পারো যে স্যার ওই টেরিটরি, ইউনিয়ন টেরিটরি গুলোতে আলাদা আছে, বা হচ্ছে জম্মু কাশ্মীরে আলাদা আছে, দে আর এক্সেপশনস। ওকে, বাট এক্সেপশনস হলেও সেখানে রীতিমতো কাজ চলে, বা আর্টিকেলের নির্দিষ্ট সেকশন করা আছে। বাট জিও পলিটিক্যালি তো আমরা ভারতীয়, ভৌগোলিক দিক আলাদা হতে পারে, আমরা ভারতীয়। দ্য ইনস্টিটিউশন অফ পিলগ্রিমেজ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তীর্থক্ষেত্র, তীর্থস্থান। কোনো একটা তীর্থক্ষেত্র এমন একটা জায়গায় যেটায় তোমাকে, সেই জায়গায় যারা পৌঁছে দিচ্ছে তারা হিন্দু, অর্থাৎ মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এক তীর্থক্ষেত্রে যাচ্ছে, কে পৌঁছতে সাহায্য করছে? হিন্দুরা। হিন্দু যে জায়গা, সেই জায়গার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আবার ঠিক উল্টোটা, যারা হিন্দু তীর্থক্ষেত্র তোমাকে কাঁধে করে যে ওপরে নিয়ে যাচ্ছে, সে একজন মুসলিম। পিলগ্রিমেজ, ঠিক আছে, দ্য ইনস্টিটিউশন অফ পিলগ্রিমেজ, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সাধারণত যাতায়াত করি তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য, এইটা কিন্তু ইউনিটি বজায় রাখে, যে তুমি যেই প্রান্তেই থাকো না কেন, তোমার যে ধর্মীয় ঐক্য তোমার তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে অবশ্যই গঠিত হয়ে যায়। ট্র্যাডিশন অফ অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বলতে কি বুঝি? যে নতুন একটা হোস্টেলে গেছো, সেখানে তোমাকে নতুন ভাবে অ্যাকোমোডেট করতে হচ্ছে। আমরা বরাবর অ্যাকোমোডেট করে এসেছি। ভারতবর্ষে বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোষ্ঠীর মানুষ অ্যাকোমোডেট করে করেই এসেছে। তো যেগুলোকে এতক্ষণ আমরা বলছিলাম ডাইভার্সিটি রিজন, লাইক ল্যাঙ্গুয়েজ, লাইক কাস্ট, এগুলো হতে পারে আমাদের ডাইভার্সিটি রিজন, বাট আমরা অ্যাকোমোডেট করে এসেছি, সেটাই আমাদের বন্ডগুলোকে এতদিন ধরে রেখেছে। আমাদের পার্থক্যের সাথে তার কিচ্ছু যায় আসে না। লাস্ট, ট্র্যাডিশন অফ ইন্টারডিপেন্ডেন্স, যে আমরা কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট। কেমন ডিপেন্ডেন্ট? ওই যে ডুরখাইম, অর্গানিক সলিডারিটি, মডার্ন সোসাইটি, ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ ডিভিশন অফ লেবার, স্পেশালাইজেশন, যেই রুট দিয়েই টানো না কেন, আমরা বরাবর, তুমি হয়তো ফুল দিয়ে পুজো দাও, সেই ফুলটা কোনো একটা মুসলিম মালির বাড়ির, মুসলিম মালির বাড়ির যদি ফুল তুমি নিজের ঠাকুর ঘরে জায়গা পায়, তাহলে সেই মুসলিম ধর্মের মানুষের প্রতি তোমার রাগ কিসের? আবার উল্টো দিকে এরকম অনেক নিয়ম, যে আমরা যে সাধারণত লুঙ্গি পরে থাকি অনেক সময়, অর্থাৎ ফুড হ্যাবিট, ক্লোদিং কালচার, যে কোনো কিছু, সব তো ইন্টারডিপেন্ডেন্স হয়েতেই চলছে। তারা আমাদের উপর, আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট। এটাই তো ইউনিটিকে ধরে রাখে না? আশা করি ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, হ্যাঁ, টার্মটা মনে রেখো, ডাইভার্সিটির মধ্যে ঐক্য। আমরা সাধারণত বলে থাকি ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, বাট নট, ইউনিটি ইন ডাইভার্সিটিটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারলে, আশা করি পয়েন্টগুলো তোমরা বুঝতে পারলে। যদি এই প্রশ্নগুলো এবার তোমরা পারো, তাহলে লিখবে, লিখে আমাদের মেল আইডিতে পাঠাতে পারো, আমি নিজে সেগুলো ইভ্যালুয়েট করে দেবো। আজকের জন্য তাহলে এতটাই। এরপরের দিন আমরা শুরু করব নতুন কিছু। নতুন কিছু বলতে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির মধ্যে আমাদের যা যা ছিল সেগুলো তো আমরা পড়লামই। আমরা যেটা এবার আর বাকি রইলো এইগুলো বাদ দিয়ে, অর্থাৎ এর মধ্যে কাস্ট সিস্টেমটা বাকি রইলো, ছোট্ট করে একটু বুঝিয়ে দেবো একটা ভিডিও করে। তারপর আমরা বাদ বাকি যে সমস্ত পোর্শন গুলো আছে, বাদ বাকি পোর্শন গুলো তোমাদের সামনে সেই জায়গাগুলো ঢুকে যাবো, লাইক পপুলেশনে 28 ইটিসি ইটিসি। এইভাবে আমরা পুরো সিলেবাসটা এখানে শেষ করে দেবো। থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।